প্রথমেই জানতে চাই জননিরাপত্তা নিয়ে আপনার দলের পর্যবেক্ষণ কি, এই একটি প্রশ্ন। আর আপনারা আসলে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পাহাড়, সমতল পরিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পরিকল্পনা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা পলিসি লেভেলে যেটা আমাদের পলিসি সেটার ব্যাপারে একটু বলতে চাই। আমি বলবো জননিরাপত্তাটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি। এইটা অনেকগুলো ফ্যাক্টরস আছে। প্রথমে যেটা, যেহেতু আমরা একটা আদর্শিক রাজনীতি করি, আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, আমাদের যে আদর্শ সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটা সর্বোচ্চ প্রায়োরিটি হতে হবে। আমি কোট করতে চাই সূরা ইব্রাহিম, কোরআন শরীফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। অন্য কোনো কিছুর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার এই দেশকে আপনি নিরাপদ বানান, ইভেন বিফোর সাইটিং শিরক এবং আদার যে ইসলামিক নর্মসগুলো আছে। এখান থেকে আমরা যেটা নিয়েছি টেক অ্যাওয়ে, যে একটা রাষ্ট্রের জন্য সব কিছুর আগে জননিরাপত্তাটা এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। সেকেন্ডলি যেটা আপনারা দেখেছেন, আমরা জনগণ কি চায় এটা আমাদের ইশতেহারে ইনকর্পোরেট করার জন্য আমরা কিন্তু অনলাইনে আমাদের পাবলিক ওপিনিয়নকে আমরা ইনভাইট করেছি এবং সেখানে আমরা যেটা দেখছি, যেটা ক্যাথরিনও বললেন, যে ওভারওয়েলমিং মেজরিটি তাদের কিন্তু মেইন কনসার্ন যেগুলা চাঁদাবাজি, তারপরে এই ভায়োলেন্স, জননিরাপত্তার বিষয়টা কিন্তু সেখানে এসেছে। এই দুইটা কারণে আমাদের যেই পলিসি হতে যাচ্ছে, ইশতেহার হতে যাচ্ছে, সেখানে আপনার জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রায়োরিটি পাচ্ছে। এখানে কয়েকটা বিষয় এসেছে, একটু সংক্ষেপে যেগুলো অ্যাড্রেস করতে চাই। মবের কথা বলা হয়েছে। আমাদেরকে কিন্তু মব এটার কেন হচ্ছে, আমি যদি যেই মব এই বাজিং ওয়ার্ডটা মিডিয়াতে ইউজ করা হচ্ছে একটা স্পেসিফিক পারপাসে, ওটাতে ঢোকার আগে যদি আমি জেনারেলি যদি আলোচনা করি, মবটা কিন্তু মানুষ কখন আইনটাকে নিজের হাতে তুলে নেয়, যখন সে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আদালতের উপরে আস্থা রাখতে পারে না। সেই অবস্থায় দেখেন আমাদের দেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে বড় বড় যত আন্দোলন হয়েছে, রেভলিউশন হয়েছে, এগুলাকে কিন্তু চাইলে যে এখন যেভাবে মবের কথা বলা হচ্ছে সবগুলোকে কিন্তু আপনি মব বলতে পারেন, কিন্তু এগুলো কিন্তু আপনি মব বলবেন না, এগুলোকে বলবেন আন্দোলন। জনগণ যখন রাষ্ট্রের কাছে, যাদেরকে জননিরাপত্তা দেওয়ার কথা, তাদের কাছ থেকে নিরাপত্তাটা না পায়, তখন তারা যদি আইন হাতে তুলে নেয়, সেখানে আপনি কিন্তু জনগণকে সেভাবে ব্লেম করতে পারেন না। ব্লেম আপনার করতে হবে যাদের উপরে দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতিটা রক্ষা করার। এখানে স্টেট ব্যাকড ক্রাইমের কথাও বলা হয়েছে। অবশ্যই গভর্নমেন্ট ধন্যবাদ পেতেই পারেন, কারেন্ট গভর্নমেন্ট, কারণ গত 16 বছরে আমরা স্টেট স্পন্সর যেই রাষ্ট্রীয় মদদে যেই সন্ত্রাসগুলো দেখেছি, ইউ নেম ইট, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে আপনার অ্যাবডাকশন, অনেক কিছু, এবং বিচারের নামে তামাশা, মানে এই অবিচারটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা হয়েছিল, জুডিশিয়াল কিলিং বলে যেগুলোকে আমরা। সেই সময় কিন্তু আমরা দেখেছি এই যে শাহবাগে যে মবটা, রিয়েল মবটা হয়েছিল তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে, সেটাকে কিন্তু সুশীল সমাজ সে সময় মব বলেনি। এই 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 বিষয়গুলা এখন যে কিছুটা হচ্ছে, অ্যাড্রেস হচ্ছে, এটা গভর্নমেন্ট ধন্যবাদ পেতেই পারেন। কিন্তু গভর্নমেন্টের যে দায়িত্ব সেটা কিন্তু শুধুমাত্র এখানে দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হলো কমিশন, একটা হলো অমিশন। গভর্নমেন্ট তারা অন্যায় করছে না, ঠিকই আছে, কিন্তু গভর্নমেন্টের তো দায়িত্ব ছিল যে জনগণের উপরে যে ধরনের অত্যাচার হচ্ছে, জননিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে, এটা থেকে জনগণকে রক্ষা করা। আমি বলবো সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু এখানে ব্যর্থ হচ্ছে। এটা প্রশ্ন থেকেই যায়, গভর্নমেন্টের কতটুকু সদিচ্ছা ছিল, গভর্নমেন্ট কতটুকু করতে পারতো, কতটুকু করলো, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন থেকেই যায়। এখন আপনার যে ধরনের ভায়োলেন্স আমাদের দেশে হচ্ছে, এটাকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হলো পলিটিক্যাল ভায়োলেন্স। আমরা দেখেছি গত একটি বছরে একটি বৃহত্তর রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলেই কিন্তু যেটা বলা হয়েছে, এটা সংখ্যা নিয়ে ডিসপিউট থাকতেই পারে, কিন্তু শতাধিক লোক কিন্তু এখানে নিহত হয়েছে, আহত এবং অন্যান্য যে সমস্ত বিষয় হয়েছে অনেক বেশি। একটা কনস্ট্রাকটিভ পলিটিক্যাল পার্টি হিসাবে, আদর্শিক রাজনৈতিক দল হিসেবে আমরা যেটা মনে করি যে এটার আন্ডারলাইন যে কজগুলো রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তার জন্য, এইগুলাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি বলতেই পারেন স্ট্রাকচারাল প্রবলেম অবশ্যই থাকতেই পারে, কিন্তু ইজ ইট দ্য মেইন কজ ফর deterioration of law and order situation? I don't think so. এইখানে আপনার মূল যে কজগুলো রয়েছে, প্রথমত করাপশনটা
আমাদের কিন্তু এটা ইনস্টিটিউশনালাইজড হয়ে গিয়েছে প্রশাসনের ভিতরে, বিশেষ করে পুলিশের মধ্যে। এক্ষেত্রে টাকা খেয়ে আসামিকে ছেড়ে দেয়া, টাকার জন্য মামলা করা, মামলা বাণিজ্য, অনেক কিছু কিন্তু আমরা দেখেছি। যার কারণে ইভেন এই যে রিসেন্ট যে হাদির যে ঘটনাটা ঘটলো, এখানে কি হলো, একজন আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করা হলো, তৎপরবর্তীতে কি হলো, তাকে 3 মাসের মধ্যে জামিন দিয়ে দেওয়া হলো। এটা ইটস নেভার হার্ড অফ, একজন অস্ত্রসহ ধরা পড়লে তাকে 3 মাসের মধ্যে জামিন দিয়ে দেওয়া। হোয়ারেজ আপনার গত বছরে কিংবা তার আগের বছরে একজন খেলনা পিস্তল সহ ধরা পড়েছে আওয়ামী লীগের আমলে, সে কিন্তু এখনো বিহাইন্ড দ্য বার, কারাগারে আছেন। সেখানে রিয়েল অস্ত্রসহ 2টা অস্ত্রসহ ধরা পড়ছে, তাকে 3 মাসের মধ্যে জামিন দিয়ে দেওয়া হয়েছে। ইটস বেগস এ কোশ্চেন, এখানে কি সমস্যাটা কোথায়? আমি বলবো করাপশন ইজ দ্য মেইন প্রবলেম। তারপরে আপনার ইনকম্পিটেন্সি তো আছেই, এবং এটা ইন্টারলিঙ্কড, করাপশন এবং ইনকম্পিটেন্সি ইন্টারলিঙ্কড। আপনি পয়সা খেয়ে যখন চাকরি দিবেন, পয়সা খেয়ে যখন পদোন্নতি দিবেন, তখন তো আপনি কম্পিটেন্সি দেখবেন না, তখন আপনার কাছে মেইন হবে, ইস্যু হবে যে আপনি পয়সাটা ঠিক মতো পাচ্ছেন কিনা। এজন্য আপনার ইনকম্পিটেন্সিও করাপশনের সাথে লিঙ্কড। 3 নম্বর যে জিনিসটা, এখানে পলিটিক্যাল বায়াসনেস, আপনার পলিটিক্যাল পার্টিজান ইনস্টিটিউশনগুলা আমরা গত 16 বছরে বেশি দেখেছি, তার আগেও ছিল না এটা বলবো না, যে পলিটিক্যাল কনসিডারেশনে কিন্তু রিক্রুটমেন্টগুলো হয়। এইটার কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের যেই কমিটমেন্ট, আমরা নিজেরা দুর্নীতি করব না, এবং দুর্নীতি আমরা এইটার ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের আমির ডক্টর শফিকুর রহমান এই ব্যাপারে খুব স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আমাদের অতীতের যে রেকর্ড, আমাদের 2 মিনিস্টার ছিল, তাদের করাপশন আগে খুঁজে পাওয়া যায়নি, এবং দে আর নোন অ্যান্ড রেপুটেড অ্যাজ করাপশন ফ্রি মিনিস্টার্স। আমরা সেই লিগেসি বহন করতে চাই, এবং ভবিষ্যতে আমরা যদি ক্ষমতায় যাই, এই জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিব, টপমোস্ট প্রায়োরিটি দিব। এবং চাঁদাবাজির যে বিষয়টা, এটা কিন্তু একটা খুব বড় বিষয়। পলিটিক্যাল পার্টি এইগুলা কিন্তু চলে চাঁদার উপরে, এবং পলিটিক্যাল লিডার্স যারা আছেন তাদের অধিকাংশেরই কিন্তু কোনো স্ট্যাবলিশড পেশা নেই। এইটা একটা কনসার্ন। সেক্ষেত্রে আমাদেরকে এই কালচার থেকেও বেরিয়ে আসতে হবে। এই বিষয়গুলো বলার পর আমি যেটা বলতে চাই, আমরা কিন্তু একটা পুলিশ স্টেট চাই না। আমরা পুলিশ স্টেট কিন্তু দেখেছি, এইটার ডিমেরিটসগুলো কিন্তু আমরা দেখেছি গত 16 বছরে। আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার নামে আপনি যদি একটা পুলিশ স্টেট কায়েম করেন, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যে অধিকারগুলো রয়েছে, মানব অধিকারগুলো আছে, সেটা লঙ্ঘন হওয়ার সুযোগ রয়েছে এবং হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এই অ্যাবসলিউট পাওয়ার, এটা মেক্স যারা শাসক আছেন তাদের অ্যাবসলিউট ডিসঅনেস্ট, এবং এটার কারণে কিন্তু আপনার স্টেট ব্যাক ক্রাইমগুলো হয়। সেজন্য আমরা পুলিশ স্টেট চাই না। আমরা যেটা চাই, এ কম্বিনেশন এন্ড হারমোনি বিটুইন দ্য স্টেট মেকানিজম অ্যান্ড দ্য পিপল। আপনার মানুষকেও মরালিটি শিক্ষা দিতে হবে, মানুষের নৈতিকতার মান উন্নত করতে হবে। এক্ষেত্রে রিলিজন উইল প্লে এ বিগ রোল। এর সাথে সাথে আপনার মানুষকে কালচারালি আপনার এডুকেটেড করতে হবে, টলারেন্স শেখাতে হবে, ইনকর্পোরেট এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে হারমোনির সাথে দীর্ঘদিন বাস করছি, এই ভ্যালুসগুলো আপহোল্ড করতে হবে। এর সাথে সাথে আমি যেটা বলবো যে ন্যাশনাল কনসেনসাস ইজ এ নেসেসিটি। এটা এখানে আপনার এটার কোনো বিকল্প নেই। আপনার যেটা বললাম, আগে দেখেছি আমরা, আমাদের সুশীল সমাজ আছে, সিভিল সোসাইটি, ইটস এ ব্যাকবোন অফ এ প্রসপারাস নেশন। কিন্তু আমাদের সুশীল সমাজ কিংবা যেটা সিভিল সোসাইটি বলেন, এরা কিন্তু সবসময় দেখেছি আমরা জাতির বিবেক হিসেবে তাদের কাজ করার কথা, কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু সবসময় এড়িয়ে যায়। আপনার এখন মবের কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগ নিয়ে কিন্তু তেমন কথা শুনবেন না সুশীল সমাজের কাছ থেকে। আমাদের মেইন যেই ইন্টারন্যাশনাল প্রবলেমগুলা, সবগুলা রিলেটেড টু ইন্ডিয়া। ইভেন আমাদের যে ডোমেস্টিক অনেক ইস্যুগুলো আছে, মাদক বলেন, সন্ত্রাস বলেন, এখন তো অ্যাডেড ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী রেজিমের যে আগের দোসরা ছিল তারা। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস থাকা উচিত। এটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব? ছাত্ররা বলছে, কিছু পলিটিক্যাল পার্টিসগুলো বলছে, কিন্তু এটা নিয়ে কিন্তু ন্যাশনাল কনসেনসাস হচ্ছে না। ওভারঅল আমাদের যেটা দরকার সেটা হলো যে ডেমোক্রেসিটা কিন্তু কন্টিনিউশন দরকার। আমাদের যেটা সমস্যা, একটা পলিটিক্যাল পার্টি যেটা প্রমিস করে, সে যদি সেটাকে ফুলফিল করতে না পারে, এরপরে কিন্তু তার পরবর্তীতে জনগণ কিন্তু চান্সটা পাচ্ছেন না তার পরিবর্তে অন্য কাউকে নির্বাচিত করার।
আমরা দেখেছি গণতন্ত্র কিন্তু বারবার ব্যাহত হয়েছে। 91 সালে আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা ডেমোক্রেটিক তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা ডেমোক্রেটিক কান্ট্রি পেলাম। তারপরে 96-তে কিন্তু আবার আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারটাকে স্ট্যাবলিশ করতে হয়েছে। এইটা স্ট্যাবলিশড হলো, তারপরে 2টা ইলেকশন হতে না হতেই আবার কিন্তু আন্দোলনের মুডে আমরা চলে গেলাম। তারপরে 16 বছরের ফ্যাসিজম আমরা দেখেছি। এরপরে যদি আমরা এত ত্যাগ, এত কোরবানির বিনিময়ের পরেও যদি আমরা কন্টিনিউশন অফ ডেমোক্রেসি দেখতে না পাই, আজকে আমাদের বিএনপির বন্ধুরা ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসতেই পারেন, তারা যদি তাদের কমিটমেন্ট ফুলফিল করতে না পারেন, পরবর্তীতে জনগণকে অপশন দিতে হবে যে তাদের পরিবর্তে অন্য একটা পলিটিক্যাল পার্টিকে তারা চুজ করবে। আমাদের দেশে কিন্তু পরপর 3টা ইলেকশন এভাবে ডেমোক্রেটিক্যালি হয়েছে, তার কিন্তু কোনো রেকর্ড নেই, নজির নেই। এইটা একটা বড় কনসার্ন। আমার মনে হয় অ্যাট এনি কস্ট আমাদের ডেমোক্রেটিক প্রসেসটাকে, এটার কন্টিনিউশনটা জরুরি।